সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এরকম নতুন একটি শব্দ নিয়ে আমি কথাটি শুরু করতে চাই। কথাটার নাম হচ্ছে পেশিবাদ। এই পেশিবাদটি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে এবং বাংলাদেশের সমকালীন যদি আপনি সাহিত্যও ঘেঁটে দেখেন, এটার কিন্তু খুব বেশি আলাপ আলোচনা, লেখা পড়া কোনো কিছুই নেই। পেশিবাদ শব্দটি বাংলাদেশে মোটামুটি পরিচিত ছিল না। আমরা বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পর যে 53 বছর সরকার চালিয়েছে, এই 53 বছরে আমরা স্বৈরশাসক নাম শুনেছি। জিয়াউর রহমানের স্বৈরশাসন, এরশাদের স্বৈরশাসন। কেন ওগুলোকে স্বৈরশাসন বলেছে জনগণ? মূলত তাদের কিন্তু জনবৃত্তি ছিল না। তারা উর্দি পরে সেনাবাহিনী মানুষের চাকর থেকে এসে মানুষের শাসক হয়ে গেছে। শাসক হতে গিয়ে তারা রাষ্ট্রের সম্পদ ব্যয় করে নতুন নতুন দল তৈরি করেছে। এরশাদ করেছে, জিয়াউর রহমান করেছে। কিন্তু আমাদের দেশে এখন যেই নতুন একটি শব্দ এসছে পেশিবাদ, এই শব্দটির জন্ম কোথায় আপনারা কি জানেন? এটি কোত্থেকে এসছে? এই শব্দটি আসলে মূলত ফরাসি দেশে ফ্রান্সে এটার আবির্ভাব, অর্থাৎ এটা ফ্রান্সের এই শব্দটি ফ্রান্স থেকে এসছে। এই ফ্রান্সে 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, তখন এই পেশিবাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আন্দোলনটি ছিল। এই আন্দোলনটি যখন পেশিবাদের বিরুদ্ধে ছিল, তখন ফরাসি বিপ্লবে জার যখন পরাজিত হয়, লুই যখন পরাজিত হয়, ষোড়শ লুই যখন পরাজিত হয়, 18th লুই সম্ভবত ছিল যে সর্বশেষ জন, তিনি যখন পরাজিত হন, তখন কিন্তু এই লুইয়ের পর এই পেশিবাদ শব্দটি ওই সময়কে ব্যবহার করা হতো। পরবর্তীতে ফ্রান্স এই শব্দটিকে জাদুঘরে এবং হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন 2024 সালে ডক্টর ইউনূস ফ্রান্সের একটি হসপিটালে আগস্ট মাসের প্রথম দিকে ছিলেন। তিনি যখন ফ্রান্সের হসপিটালে আগস্ট মাসে ছিলেন, তখন সেখান থেকে ওই চিকিৎসা নিতে গিয়ে এই পেশিবাদ শব্দটি ডক্টর ইউনূসের মধ্যে সংক্রমিত হয়েছে। এই সংক্রমণটা পরবর্তীতে তিনি যখন 8 অগাস্ট 2024 বাংলাদেশের মসনদে বসেন, তখন তিনি এই শব্দটি বাংলাদেশের রাজনীতিতে ইনহেরিট করে নিয়ে এসেছেন ফ্রান্স থেকে। অর্থাৎ উনি সংক্রমিত হয়ে বাংলাদেশে এটা সংক্রমিত করেছেন। এখন এই সংক্রমণের পর এই পেশিবাদ বাংলাদেশে কিভাবে আছে আপনারা দেখেন। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, 2008 সালে পৃথিবীতে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি নির্বাচন ডিসেম্বরে হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। তার মানে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু জনগণের ম্যান্ডেটে ক্ষমতাপ্রাপ্ত। সমস্যাটি দেখা দিয়েছে যখনই সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যখন বিলোপ করা হয়, তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছে, আওয়ামী লীগ নির্বাচন দিয়েছে, বিএনপি জামাত সহ অন্যান্য দল এবং জোট অনেক দল নির্বাচনে আসেনি। প্রধান বিরোধী দল নির্বাচনে আসেনি। কেন আসেনি? তাদের ধারণা ছিল যে এইভাবে যদি নির্বাচন হয়, সরকারের কন্ট্রোলে যদি থাকে, আমরা যদি জোর জবরদস্তি করতে না পারি, তাইলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। তাই তারা ক্ষমতায় যেতে পারবে না, সেই জন্য নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি। নির্বাচনে অংশগ্রহণ করার দাওয়াত কিন্তু ছিল, 18তে ছিল, 24ও ছিল, কিন্তু তারা নির্বাচনে 18তে অংশগ্রহণ করেছেন। সেখানে মেকানিজম হয়েছে বলে অনেকেই বলেন, আমিও বলি, আপনিও বলেন, কিন্তু সেটা আজকে আলোচনার বিষয় না। সেটা নিয়ে আরেকটা আলোচনা করব। পরবর্তীতে 24ও নির্বাচন, তারা নির্বাচনে যাননি। তখন এই পেশিবাদটার যে ব্যাখ্যা স্বরূপটা আপনি এখন দেখেন। আওয়ামী লীগ সরকার তিনি ক্ষমতায় থেকে অন্যদেরকে নির্বাচনে আহ্বান জানিয়েছেন, বলেছেন আমার নেতৃত্বে সরকার থাকবে, কিন্তু নির্বাচন সবাই অংশগ্রহণ করেন। তারা করেনি। কেন করেনি? বলছে যে আমরা হয়তো সুষ্ঠু পরিবেশ পাবো না, প্লেইং ফিল্ড পাবো না। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল, ডক্টর ইউনূস যখন এই পেশিবাদী জীবাণুটা
ফ্রান্স থেকে নিজের শরীরে করে মস্তিষ্কে করে বাংলাদেশে নিয়ে আসলেন। এখন কি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, ক্রিমিনালাইজড করা হয়েছে। যেই দেশের সংবিধানের উপরে ডক্টর ইউনূস শপথ নিয়েছে, সেই সংবিধানটি এই আওয়ামী লীগ সরকার দিয়েছিল বাংলাদেশকে। খেয়াল করে দেখেন, যেই দেশের পতাকাটি তিনি উড়াচ্ছেন, সেই পতাকাটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল। যেই জাতীয় সঙ্গীতটি তার পিছনে বেজে ওঠে, সেই জাতীয় সঙ্গীতটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল। তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা দেশের জাতীয় পতাকা, একটা দেশের জাতীয় সঙ্গীত, একটা দেশের ইতিহাস, ঐতিহ্য, সংবিধান, সংসদ, সব কিছুই এই আওয়ামী লীগের হাতের করা। এবং আওয়ামী লীগের নেতৃত্বেই ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। আপনি কি করলেন, সেই দলের কাজকে ক্রিমিনালাইজড করলেন। ক্রিমিনালাইজ করে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ পারবে না এই কারণে ডক্টর ইউনূস এবং তার ১৯৭১-এর ঘাতক দালাল নির্মূল, মানে ঘাতক দালাল যে দলটি ছিল জামায়াতে ইসলামী, তারা চায় না বলে তখন কি করলো, আওয়ামী লীগকে পক্ষান্তরে নিষেধ করে রাখা হলো। আওয়ামী লীগের যেই মার্কাটি আছে, সেই মার্কাটিও এবারে আর তারা নির্বাচনে থাকতে দেবে না। তাহলে পেশিবাদ কাকে বলে? আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাইনি, আমরা কিন্তু অমুক চাইনি, তমুক চাইনি, কোনো কিছুই চাইনি। আমাদের কথা হলো, বাংলাদেশে যখন যেই কোনোভাবে যেভাবেই নির্বাচন হবে, বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। কেন করবে? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের ভেতর দিয়ে বড় হয়ে উঠেছে, জনগণের ভেতর দিয়ে আওয়ামী লীগ তৈরি হয়েছে, ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ তৈরি হয়নি। এবং ওই কিং পার্টি হিসেবেও আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথে। এই রাজপথ থেকেই আওয়ামী লীগ জনমানুষের দল হয়ে উঠেছে। আজকে আওয়ামী লীগের এত জনসমর্থন, সারা বাংলাদেশে নীরব বিপ্লব ঘটে গেছে আগস্টের পর, গত আগস্টের পর, মানে ২০২৪ সালের আগস্টের পর। সেই বিপ্লবের পর মানুষ, এই নীরব বিপ্লবটা কি বিপ্লব? সেটা হচ্ছে মানুষের ভেতরে একটা পরিবর্তনের বিপ্লব সাধিত হয়েছে, যে এই দেশ, এই মাটি, এই মানুষ আওয়ামী লীগ ছাড়া কারো কাছে নিরাপদ নয়। শেখ হাসিনার মতো একজন শাসকের কাছে বাংলাদেশ যতটা নিরাপদ, ডক্টর ইউনূসের মতো একজন শাসকের কাছে ঠিক উল্টো দিকে তার চেয়ে শতভাগ বেশি অনিরাপদ। তাহলে আপনি বোঝেন, ডক্টর ইউনূসের পেশিবাদ হচ্ছে একটি দল যারা এই দেশকে সৃষ্টি করেছে, যারা এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিলিত, যারা এই দেশের সংবিধান দিয়েছে, এই দেশের আইন ব্যবস্থা প্রণয়ন করেছে, এই দেশের জাতীয় সঙ্গীত, এই দেশের জাতীয় পতাকা এবং কনস্টিটিউশন দিয়েছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তার মানে পেশিবাদের রূপটা আপনারা এখন একটু একটু খেয়াল করে দেখেন। আওয়ামী লীগের সময় কি ছিল? আসেন নির্বাচনে আসেন, আপনারা নির্বাচন করেন, আপনারা মাঠে মাঠে যান, জনগণের কাছে যান, মার্কা নিয়ে নির্বাচন করেন, জনগণের ম্যান্ডেট আপনারা নেন। আর এখন কি তাদের দাবি কি ছিল? যে না, আমরা জনগণের কাছেও যাব না, নির্বাচনেও যাব না, যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে। আর এখনের কথা কি, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, কে ক্ষমতায় থাকলো কে থাকলো না সেটা বড় কথা না। তার মানেটা কি, যে আওয়ামী লীগ যদি এখন যদি আজকে নির্বাচন করে, আপনি আজকে মাঠে নির্বাচন দেন, একটা থানায় নির্বাচন দেন, দেখবেন জামাত ৫%, বিএনপি ৩০%, কত গেল? ৩৫%। আর ৫% এদিক সেদিক ৪০%, ৬০% ভোট পাবে আওয়ামী লীগ। আজকে নির্বাচন হলেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে বিপুল ভোটে। কারণটা কি একটু আপনার খেয়াল করে দেখেন। বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ মেজরিটি সরকার গঠন করেছে। ৭৩-এ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সেরকম কোনো দলই ছিল না। জাসদ নতুন আজকের পোলাবান্দের মতো একটা দল হওয়ার চেষ্টা করেছে, সেটাও সেই গণভিত্তির উপরে দাঁড়াইতে পারে নাই। তারপরে কি হলো? ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান
রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রের টাকা দিয়ে দল বানিয়েছে, যেমনটা জিয়াউর রহমানকে হত্যা করার পরে এরশাদও বানিয়েছে। কিন্তু আওয়ামী লীগ কখনো আর্মির হাত ধরে, কখনো ষড়যন্ত্রের হাত ধরে ক্ষমতায় আসেনি। এখন আওয়ামী লীগকে কেন নির্বাচন থেকে বাইরে রাখা হবে? কারণ আওয়ামী লীগকে যদি বাইরে রাখা না যায়, তাহলে জামাত এবং বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। জামাত এবং বিএনপির সম্মিলিত শক্তিটি আওয়ামী লীগের কাছাকাছি, কিন্তু এককভাবে জামাত বা বিএনপি কেউই আওয়ামী লীগের কাছাকাছি শক্তি না। দেখেন, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যখন একটি দল গঠন করে, প্রথমে জাগো দল, পরে বিএনপি, তখন তিনি দেখেছেন যে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, বিশ্বাস করে এবং পাকিস্তানের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাদের সবচাইতে বিগেস্ট অংশটা আওয়ামী লীগের সাথে সবসময় থাকবে। যারা কবি, যারা লেখক, যারা বুদ্ধিজীবী, যারা সাহিত্যিক, যারা শিল্পী, তারা আওয়ামী লীগের সাথে থাকবে। সুতরাং এরা জনগণকে, সমাজকে মোটিভেট করে এবং সমাজকে ড্রাইভ করে, যার কারণে সবসময় মানুষের যাওয়ার জায়গার মধ্যে আওয়ামী লীগটি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখন জিয়াউর রহমান এসে দেখলেন যে না, আমি যদি নিজে মুক্তিযোদ্ধা হয়েও থাকি, কিন্তু মুক্তিযুদ্ধ দিয়ে তো আমার এখন চলবে না, আমাকে এখন আওয়ামী লীগের বিপরীতে একটি শক্তি তৈরি করতে হবে। আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্ব, পাকিস্তানের সাথে শত্রুতা, আমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব, ভারতের সাথে শত্রুতা, এরকম একটা দল তৈরি করব। তখন এই যুদ্ধ অপরাধী শাহ আজিজুর রহমান, ঠিক যুদ্ধ অপরাধী বলবো না, মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানালেন। আব্দুর রহমান বিশ্বাস রাজাকার, তাকেও আনি দলে ঠাঁই দিলেন। এরকমভাবে সারা বাংলাদেশে যতগুলা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তারপরে ৭১-এর স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সাথে একাত্মা, তাদেরকে জিয়াউর রহমান এনে তার দলে ঠাঁই দিলেন। ঠাঁই দিয়ে আস্তে আস্তে তিনি আওয়ামী লীগের এন্ট্রিতে একটি দল তৈরি করলেন। এই দল তৈরিতে মানুষ কোত্থেকে এসছে? ১৯৭১ সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৭০ ভাগ ভোট, আর পাকিস্তানপন্থী লোকেরা পেয়েছিল ৩০ ভাগ ভোট। ওই ৩০ ভাগ মানুষকে জিয়াউর রহমান তার কাছে নিয়ে যেতে পেরেছেন। এই ৩০ ভাগ মানুষ এখনও নেতৃত্ব দিতেন একসময় বিএনপি। জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই নেতৃত্বটি চলে যায় জাতীয় পার্টির হাতে। মশিউর রহমান জাদু মিয়া সহ এরকম অসংখ্য পাকিস্তান প্রেমী মানুষকে নিয়ে এই এরশাদও ঠিক জিয়াউর রহমানের কায়দায় হাঁটলেন। এবং আমাদের এলাকার সহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যারা বিএনপির এমপি ছিল, জিয়াউর রহমানের মৃত্যুর পর তারাই আবার এরশাদের এমপি হয়ে গেল। তো এই ধারাটা দেখেন, তখন ভারত বিরোধী, পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশের ৭১ বিরোধী যে শক্তি, এই শক্তিটার নেতৃত্ব জিয়াউর রহমানের হাত থেকে এরশাদের হাতে চলে গেল। এরশাদের হাতে চলে যাওয়ার পর যখন দীর্ঘদিন ৯ বছর এরশাদ শাসন করলো, ৯০ সালে এরশাদের পতনের পর জিয়াউর রহমানের দল বিএনপি নির্বাচিতভাবে, মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রথমবার গণতান্ত্রিক সরকার ১৯৯১ সালে গঠিত হয়। সেই ৯১ সালে বিএনপি ক্ষমতা আসার পর ওই এরশাদের কাছ থেকে পাকিস্তান প্রেমী, ভারত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, এই শক্তিটার নেতৃত্ব আবার বিএনপির হাতে চলে যায়। মনে রাখবেন, বিএনপি শুধু স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তান প্রেমী শক্তি, ভারত বিরোধী শক্তি এই কথা বললেই হবে না। মুক্তিযুদ্ধের সপক্ষেরও একটা বড় অংশ মুক্তিযোদ্ধা বিএনপির সাথে ছিল। এর কারণ হচ্ছে, এই মিশ্রণটার কারণ হচ্ছে, জিয়াউর রহমান যেহেতু নিজেই মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধ করেছেন ৯ মাস, সেই জন্য জিয়াউর রহমানের সাথে তিনি সমর্থ হয়েছিলেন একটা গ্রুপকে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটা গ্রুপকে তার পক্ষে নিয়ে যেতে। যার কারণে ১৯৯১ পরবর্তী সময়ে বা ৯০ পরবর্তী সময়ে মানুষ এই দলটাকেও গণতান্ত্রিক দল হিসেবে আমলে নিয়েছিল। তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি বিরোধী দল। এই ১৫ বছর ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থাকতে যখন ২০২৪ সালে এই আন্দোলনের মাধ্যমে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে বিএনপি কিন্তু পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, স্বাধীনতা বিরোধী সেই শক্তিটার লাগামটা আর নিজের হাতে রাখতে পারলেন না। অর্থাৎ
মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী শক্তি এবং পাকিস্তান প্রেমী যে শক্তি, সেই শক্তিটা, সেই সাম্প্রদায়িক শক্তিটা নেতৃত্ব বিএনপির হাত থেকে পস্কে জামাতের হাতে চলে গেল। এখন দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসনের এসিডিসি, পুলিশের বড় বড় হত্যাকর্তা, এগুলা কিন্তু জামাত নিয়োগ করে। এগুলার ভাগ কিন্তু এখন জামাতের হাতে, বিএনপির হাতে কিন্তু নাই। বিএনপি নেতারা কিন্তু প্রকাশ্যে এই কথাটি বলেছে। তার মানেটা কি দাঁড়ালো? যেই ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির হাত থেকে এরশাদের হাত থেকে বিএনপির হাত ঘুরে এখন জামাতের হাতে চলে গেছে। তাহলে শক্তি কিন্তু একটাই, আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো ভারতের সাথে বন্ধুত্ব, পুরো পৃথিবীর সাথে বন্ধুত্ব, বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক শক্তি এবং অসাম্প্রদায়িক সেকুলার শক্তি। এই শক্তির বিরুদ্ধে এই ধর্মাশ্রয়ী বিএনপিও কদিন আগেও তো মানে খালেদা জিয়াকেও বলতে শুনেছি যে মসজিদে উলুধ্বনি শোনা যাবে আওয়ামী লীগ আসলে। আপনারা শুনেছেন, প্রথম আলোতে লিড নিউজ করেছিল। তো সেই শক্তিটা এখন দেখেন, যদি জামাতের মধ্যে আর বিএনপির মধ্যে যদি একটা পাটল থাকে, অর্থাৎ বিএনপি এক, জামাত আরেক, এবং জাতীয় পার্টিও আলাদা থাকে, আওয়ামী লীগও আলাদা থাকে, বাংলাদেশে আরও 5 বছর আগে, আজকে বা আরও 5 বছর পরেও যদি কোনো নির্বাচন হয়, কখনো এককভাবে আওয়ামী লীগের সাথে বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে জেতা সম্ভব না। এখন বিএনপি আওয়ামী লীগের যেহেতু, জামাত বিএনপির যেহেতু সম্পর্কটা খারাপ অবস্থায় আছে আপাত দৃষ্টিতে মনে হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে সুযোগ পায়, তাহলে কিন্তু জামাত বিএনপি কিন্তু এক হয়ে যাবে। তখন তারা দুইটা দল মিলে সরকার গঠন করবে যদি জিতে, আর না হয় আওয়ামী লীগ গঠন করবে। কিন্তু এককভাবে বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে কোনো দিন এই বাংলায় আরও 20 বছরেও সরকার গঠন করা, নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সম্ভব না। এই জিনিসটা ডক্টর ইউনূসকে মাথায় দিয়ে দিয়েছে আমেরিকা। বলেছে যে বাংলাদেশে যত জরিপ হয়েছে, বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, যত মানুষের যে পারসেপশন এবং বাংলাদেশ ইটসেলফ, এটা ডিনোট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী শক্তিরা এককভাবে কেউই আওয়ামী লীগের কাছাকাছি যেতে পারবে না। তাই এই আওয়ামী লীগ যেহেতু, জামাত বিএনপি যেহেতু বাগ হয়েছে, তারা ভোট করুক, আওয়ামী লীগকে আনা যাবে না। আওয়ামী লীগকে যদি আনা যায়, শুধু মার্কাটা থাকে, যেই দাঁড়াক আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করার মতো 151 আসন অনায়াসে পেয়ে যাবে। তাই এই স্বৈরতান্ত্রিক, এই পেশিবাদী ইউনূস এই ফ্রান্স থেকে এই পেশিবাদের বীজ মাথায় করে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে এই নতুন শব্দটিকে ইন্ট্রোডিউস করে সেই বাংলাদেশে পেশিবাদের জনক হলো। তাহলে এখন থেকে আমি বলবো, বাংলাদেশে পেশিবাদের জনক হচ্ছে ডক্টর ইউনূস, এবং এই পেশিবাদের মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে বাইরে রেখে সাম্প্রদায়িক, পাকিস্তানপন্থী, মৌলবাদী এবং ভারত বিরোধী শক্তিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছে। কারণ তিনি জানেন, আওয়ামী লীগ যদি থাকে, জামাত বিএনপি যদি আলাদা নির্বাচন করে, তাহলে জীবনে কখনো আওয়ামী লীগকে বাংলার জমিনে পরাজিত করা সম্ভব নয়। আসুন এই পেশিবাদী ইউনূসকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরি যে তিনি একজন সত্যিকারের পেশিবাদী শক্তির উৎস। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।